যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ২৪ ঘন্টা থেকে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মীর আহসান। আজ আমরা আয়কর রিটার্ন দাখিলের আদ্যোপান্ত নিয়ে আলোচনা করতে চাই। আমরা জানতে চাই রিটার্ন দাখিল নিয়ে এত অনীহা কেন এত ভয়। আমরা যখন দেখতে পাই ৫০ লাখেরও বেশি টিআইএনধারী, কিন্তু তারপরেও দেখা যায় রিটার্ন দাখিলের সময় সেই সংখ্যা অনেক কমে থাকে। কেনই বা সবাইকে এর আওতায় আনা যায় না? এই বিষয়গুলো নিয়ে আজকের আলোচনায় আসতে চাই, প্রসঙ্গগুলো তুলতে চাই। আপনাদের স্বাগত। আজকের আলোচনার জন্য আমরা একাধিক অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। তাদের সাথে একে একে পরিচিত হতে চাই। শুরুতে পরিচয় করিয়ে দিতে চাই এনবিআরের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদকে। ডক্টর মজিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ২৪ ঘন্টায়। এছাড়াও এই আলোচনায় স্বাগত জানাতে চাই বিআইডিএস এর জ্যেষ্ঠ গবেষক ডক্টর নাজনীন আহমেদ, আপনাকে স্বাগত। একই সঙ্গে স্বাগত জানাতে চাই এনবিআরের আরেক সাবেক চেয়ারম্যান নাসিরুদ্দিন আহমেদকেও। এছাড়াও আমাদের সাথে আমাদের এই স্টুডিওতে আছেন আয়কর আইনজীবী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, আপনাকেও স্বাগত। মোদ্দা কথা, আপনাদের সকলকে নিয়ে আলোচনাটা এবং এই আয়করের জটিল বিষয়বস্তুগুলো একটু সাধারণভাবে বুঝতে চাই। সে কারণেই আপনাদের সাথে এই আলোচনা শুরু করব। তবে শুরুতে একটা টাইটেল ব্রেক আছে, এরপরেই আমাদের আলোচনায় দুজন সাবেক এনবিআরের চেয়ারম্যান আছেন, একজন গবেষক আছেন এবং একজন আয়কর আইনজীবী আছেন। সঙ্গত কারণে আমি আশা করি খুব সহজেই সাধারণ মানুষের মতো করে আমি এই প্রসঙ্গগুলো বুঝতে চাই। আমি ডক্টর আব্দুল মজিদ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। আপনি ইতিমধ্যে নিশ্চয়ই জেনে গেছেন যে আইনে কাভার করুক আর নাই করুক, এই কোভিড পরিস্থিতির কারণে রিটার্ন দাখিলের সময় ১ মাস বাড়ানো হলো, সেটা ৩১ ডিসেম্বর পর্যন্ত গেল। এখন প্রশ্নের জায়গাটা হলো যে হিসেব নিকেশ করার জন্য তো আসলে সারা মাস বা সারা বছরটাই পড়ে থাকে আসলে। এখন এই ১ মাস আসলে কি পার্থক্য হবে আমি জানি না, কিন্তু সাধারণ মানুষ কেন আসলে এই রিটার্ন দাখিলে বলেন বা আয়কর দিতে আসার ক্ষেত্রে উৎসাহ বোধ করে না বা এক ধরনের বাধা বিপত্তির কথা বলেন, কেন এটা? আপনার বিশ্লেষণ কি বলেন ডক্টর মজিদ? ধন্যবাদ। আয়কর এটা খুব একটা আনন্দের বিষয় তো নয়। একজন মানুষ আয় করবে, তার থেকে একটা সার্টেন পার্সেন্টেজ সরকারকে দিতে হবে। এটা তার দায়িত্ববোধের বিষয়, এটা ঠিকই। কিন্তু এটা তো একটু লাগে। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমাদের এই আয়করের হিসাবটা, এটা আমার দেশে নয় শুধু, সারা বিশ্বের সব জায়গায় আইনটা একটু জটিল। জটিল তো হতেই হয়, কেননা মানুষের প্রকৃত আয় কত, তার সে সব ডিসক্লোজ করছে কিনা, সেখানে তাকে অনেক ধরনের প্রশ্ন করে তারপরে সে উত্তরগুলো বের করতে হয়। তো এইসব কারণে কর দেওয়ার ক্ষেত্রে আর বিশেষ করে আমাদের মতো দেশে, যে দেশের একটা বিরাট ঐতিহ্য হচ্ছে ১৯০ বছরের ব্রিটিশ শাসন আমল, যারা অ্যাকচুয়ালি আয়কর আইনটি প্রবর্তন করেছিলেন, চালিয়েছিলেন। সুতরাং সেই ঔপনিবেশিকতার মন মানসিকতা উভয় পক্ষে, কর আদায় এবং কর আহরণকারী দুজনেরই যে একটা মানসিক যে একটা বিরোধিতা আছে বা দূরত্ব আছে, সেই দূরত্বটাও দূর হতে সময় তো লাগছেই। আমরা এর সাথে আইনকে, কর দেওয়ার আইনকে, কর হিসাবায়নের আইনকে, বিষয়কে, এগুলোকে সহজীকরণের চেষ্টা চলছে এবং আইনেরও পরিবর্তন চলছে, সংস্কার চলছে। এটা কিছুটা সময় নিচ্ছে এটা। তো সেই সব কারণেই কিন্তু মানুষ অ্যাকচুয়ালি কর দেওয়ার ব্যাপারে আগ্রহী বা হচ্ছে না, রেসপন্ড করে না। এটা কিছুটা স্বাভাবিক আর কি এই অর্থে। তবে আসল কথা এই যে অনেক দিক এগিয়েছে মানুষ কিন্তু এখন মোটামুটি, এবং আমি এটাও বলতে পারি যে প্রায় 98% আমাদের মানুষেরা, করদাতারা, যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে বা যেখানে সেখানে লেনদেন করেন, উৎসে কর কিন্তু দিচ্ছেন, অর্থাৎ কর দিচ্ছেন। তবে এটা হয়তো ফর্মালাইজড ওয়েতে রিটার্নের ভিতর দিয়ে পুরোটা দিচ্ছেন না, হয়তো ওই 10%, কেউ 8% দিচ্ছেন। এই জায়গাটায় যে চেষ্টা চলছে, সেই চেষ্টা দ্রুত হবে। তবে আমরা মনে করি যে অনলাইনিংটা করতে পারলে, অনলাইন হলে অনেকগুলো স্পর্শকাতর বিষয় কাটিয়ে ওঠা সম্ভব হবে। জি। এবং আমাদের ন্যাশনাল সার্ভারের সাথে, আইডি কার্ডের সাথে বা সবকিছুর সাথে যখন এর সংযোগ হয়ে যাবে, তখন কারোর ইচ্ছা করলেও কর ফাঁকি দিয়ে বেড়ানো সম্ভব হবে না। জি, আমি যদি ব্যাংক অ্যাকাউন্ট যদি একটা লিঙ্ক করে ফেলি, তাহলে যিনি ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন, যার লেনদেন হচ্ছে, তিনি যেভাবে হোক তাকে যেমন আপনি বিদেশে দেখেন, অস্ট্রেলিয়ার, আমি ছোট্ট উদাহরণটা দিয়ে শেষ করি। আমরা যাচ্ছি রাস্তা দিয়ে, কোনো নাই, কোনো মানে কি টোল গেট নাই, কিচ্ছু নাই, গাড়ি চালিয়েই যাচ্ছি। কিন্তু ঠিকই যেখানে যেখানে পার হয়ে যাচ্ছে,
সেখানে কিন্তু তার সাথে ওটা লিঙ্ক হয়ে যাচ্ছে, তার অ্যাকাউন্টে চলে যাচ্ছে, সেখান থেকে টাকা চলে আসছে। তো জি এই ধরনের যখন স্বতন্ত্রীয় বিষয়টা যখন সংস্থাপিত হবে, তখন আমি মনে করি এর অনেকগুলো দিক কাটিয়ে যাবে। আমরা তো জি আসলে আব্দুল একটা মজিদ, ক্রান্তি। ধন্যবাদ আপনাকে। আমি আসবো আবারও আপনার বিশ্লেষণ জানতে আসবো। আপনার কথা থেকে কয়েকটি পয়েন্ট আসলো আসলে। একে আইনের জটিলতার কথা বলছেন, পদ্ধতির কথা বলছেন, অনলাইন হলো না কেন এতদিন, কেন আমরা এখনো ম্যানুয়ালি, কেন অটোমেশনে যাওয়া হলো না, সেই প্রসঙ্গগুলো নিয়ে আমি ধীরে ধীরে ঢুকবো আলোচনায়। তবে আমি একটু নাসিরুদ্দিন আহমেদ, আপনার বিশ্লেষণটা জানতে চাইবো। আমরা এত দেখছি টিআইএনধারীর সংখ্যা এত, কিন্তু আবার শেষে গিয়ে যখন দেখি রিটার্ন দাখিলের সংখ্যা তখন দেখি বেশ কম। মানে কি কারণে, আপনার বিশ্লেষণটা কি, কি কারণে এত কম হয়? ওই আইনি জটিলতার বিষয় আছে, আর মানুষের মধ্যে যে একটা ভীতি আছে ইনকাম ট্যাক্স বা ট্যাক্স প্রদানের ক্ষেত্রে, যে কারণেই আমরা 2010-এ আমি উদ্যোগ নিয়েছিলাম আয়কর মেলা। জি আয়কর মেলাটা এই বছর তো হচ্ছে, আপনারা জানেন প্যান্ডামিকের কারণে। তো এইটা এই ধরনের মানুষ একটা স্বাচ্ছন্দ্য বোধ করে ট্যাক্স দেওয়ার কথা, পরিবেশ সৃষ্টি করাটা দরকার। সে কারণে যে অটোমেশনের কোনো বিকল্প নেই, এবং বিজনেস প্রসেসকে এই যে ট্যাক্স রিটার্ন এত 5-6 পৃষ্ঠা কেন, এটা তো সংক্ষিপ্ত হতে পারে, 1 পৃষ্ঠা হতে পারে, এরকম রিপোর্ট অ্যান্ড রিটার্ন যেগুলো যত সিম্পলিফাই করবে সাধারণ মানুষের জন্য, বিশেষ করে পার্সোনাল ইনকাম ট্যাক্স এটাকে। আর যেটা বলো যে এই বিভিন্ন ইসের সাথে ওই যে ন্যাশনাল আইডির কথা বলা হলো, বিভিন্ন জায়গায় লিঙ্ক করে দাও ব্যাংকের সাথে, যাতে করে মানুষ সহজেই তার অ্যাট দি সোর্স, যারা চাকরিজীবী তারা অ্যাডস উইথহোল্ডিং ট্যাক্স যাকে বলে, আমাদের দেশে উইথহোল্ডিং ট্যাক্স 61%, এটা তো আরো বেশি হওয়ার কথা। আর পার্সোনাল ইনকাম ট্যাক্স আমাদের 42-40 এরকম পার্সেন্ট, 58% কর্পোরেট। এখন কর্পোরেট ট্যাক্স আপনি যদি পরিসংখ্যান দেখেন বিভিন্ন দেশের, পার্সোনাল ইনকাম ট্যাক্সের কন্ট্রিবিউশন বেশি হওয়ার কথা। এবং ওভারঅল আপনি দেখেন আমাদের ইনকাম ট্যাক্সের শেয়ার হচ্ছে, আমি 19-20-এর ডেটা যেটা এনবিআর এ নিলাম, এটা হচ্ছে আপনার অ্যারাউন্ড 33%, আর বাকিটা কাস্টম, জিএসটি বা অন্য জায়গা থেকে আসছে। তো এখানে এটা একটা বড় দুর্বলতা যে প্রোগ্রেসিভ ট্যাক্স হচ্ছে ইনকাম ট্যাক্স। এটার আপনি ইন্ডিয়ার দিকে তাকিয়ে দেখেন, ওখানে 65 বা আরো বেশি, উন্নত দেশ তো 80% বা আরো বেশি। তো আমাদের এই যে কন্ট্রিবিউশন কেন কম? এখানে আমরা একটা স্টাডি করছি ইউএসআইডির সাথে, আমি অলরেডি অনেক দূর করে ফেলেছি। এখানে আমাদের ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন, জাতীয় রাজস্ব বোর্ডে, এখানে যথেষ্ট দুর্বলতা আছে। আমরা কাজ করেছি, মজিদও করেছে, আমিও করেছি। যেমন আপনি একটা উদাহরণ দিলাম, গতকালকে ওনারা বললেন যে আর বাড়ানো হবে না, আজকে বললে বাড়ানো হবে। এটা একটা, যদিও ওনাদের আমি একটা আলাপ করেছি যে একদিনে 1.5 লক্ষ রিটার্ন পেয়েছেন, কিন্তু এটা একটা রং মেসেজ সোসাইটির কাছে। এটা হচ্ছে তাহলে গতকালকে না করে আজকেই এই সিদ্ধান্তটা জানিয়ে দিলে হতো। এই ধরনের বিষয়গুলো আছে। আর এখানে যারা ঊর্ধ্বতন পর্যায়ে থাকেন তাদের প্রফেশনালিজম, এগুলো খুব বড় জিনিস। এই অনেক বিষয়ে থেকে ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনটা খুবই জোরদার করা দরকার, এটা খুবই দুর্বল। আর আমাদের যে এই যে ট্যাক্স টাইপ যেটা আছে, এই যে জিওগ্রাফিক্যাল বাউন্ডারি দিয়ে ট্যাক্স গুলো করা আছে, সার্কেল, রেঞ্জ, এইটা খুবই মিশ্রমান। এলটিউ যেমন আছে, এলটিউ 30% এর মতো 28% ইনকাম ট্যাক্স কালেক্ট করে। এখন এলটিউর মতো প্রতিষ্ঠান যেমন এমটিইউ, এসটিইউ এরকম বা বাই ফাংশন যাবে, কিন্তু এই যে অর্গানাইজেশন অফ দি এনবিআর অ্যান্ড ইটস ফিল্ড অফিসার, এটা পুরোপুরি উল্টো পাল্টা। এটাকে আধুনিকরণ করতে হবে এবং অটোমেশনের মাধ্যমে কাজগুলো করলে পরে মানুষ আরো স্বাচ্ছন্দ্য বোধ করবে। জি, অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ নাসিরুদ্দিন আহমেদ, আপনার কাছে আসবো। আমি এই ফাঁকে জাহাঙ্গীর আলমকে জানিয়ে রাখি, এই প্রসঙ্গটি নিয়ে আপনার কাছে জানতে চাইবো, যেহেতু আপনাদের মাধ্যমে অনেকেই রিটার্ন দাখিল করেন যে একেবারে শেষ মুহূর্তে আসে সময় বৃদ্ধি করা, বা এটা তাড়াহুড়াতে ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকে কিনা, বা এটা আগে থেকে ঘোষণা দেওয়ার সুযোগ ছিল কিনা, সে প্রসঙ্গে জানতে চাইবো। তবে আমি এই ফাঁকে একটু ডক্টর নাজনীন তার বিশ্লেষণটা একটু শুনে আসতে চাই। ডক্টর নাজনীন, আমরা দেখছিলাম গত বছরও প্রায় 30 লাখের মতো মানুষ এরকম কর দিয়েছে। এখন বলা হয় যে যাদের বেতন 17,500-র উপরেই তারা হচ্ছে আসলে এই আয়করটা দেবে। ধারণা করা হচ্ছে এবার 30 লাখেরও বেশি হবে।
এখন আমাদের এখানে সরকারি বেসরকারি মিলিয়ে চাকরিজীবী সংখ্যা প্রায় 1 কোটির ওপর। আবার ধরেন ঢাকা শহরের মানুষের সংখ্যাও প্রায় 1.5 কোটির কাছাকাছি। এখন এত সংখ্যা, আবার অনেক অসংখ্য বড় প্রতিষ্ঠান আছে, কিন্তু কর দাখিলের সময়, রিটার্নের সময় আমার 30 লাখের মতো দেখতে পারি। মানে আপনার কাছে কি বিশ্লেষণ, এখানে কোন জায়গায় আসলে বাধা বিপত্তিটা? দেখুন, বিভিন্ন ধরনের চাকুরিজীবী আছেন, তো যদি যারা যেমন সরকারি চাকুরি করেন কিংবা যার চাকুরির প্রতিষ্ঠানটি তাকে শর্ত দিয়ে দেয় যে তার ট্যাক্স রিটার্ন ঠিক মতো দাখিল করতে হবে, সেসব জায়গায় সিস্টেমের মধ্যেই হয়ে যায়। একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারীর কোনো উপায় নাই যে তার ট্যাক্স রিটার্ন দাখিল না করার, কারণ এটার একটা সিস্টেমের মধ্যে দাঁড়িয়ে গেছে। সো কোনো প্রতিষ্ঠান যদি সেটা না দেখে, যেমন আমাদের একটা এমপ্লয়মেন্টের বা কর্মসংস্থানের একটা বড় জায়গা হচ্ছে বেসরকারি খাত। এখন সেই বেসরকারি খাতের যারা এমপ্লয়ি আছেন, আমরা জানি যে বেসরকারি খাতের বেতন কাঠামো কিন্তু অনেক বেশি, এবং সেইটার কারণেই আবার আমরা কিন্তু সরকারি বেতন কাঠামো পরিবর্তন করেছি, বাড়িয়েছি। তো বেসরকারি খাতে যে প্রতিষ্ঠানগুলো আছে যেখানে কাজ করছেন, সেইখানে যদি তাদের বাধ্যবাধকতা না থাকে, তাহলে তো এটা প্রত্যেকের নিজের কাছে চলে এলো, এবং আসলে কর দেয়াটাকে অনেকেই মনে করেন যে আমি 100 টাকা আয় করেছি, এখান থেকে আমার একটা অংশ চলে গেল, এইভাবেই দেখে মানুষ যে আমার আয়টা করেছিলাম, আমি এটা চলে গেল, এটা যে তার দায়িত্ব, ওই বোধটা আসলে আমাদের মধ্যে কম, এবং এটা আসলে মানুষের একটা সাধারণ টেন্ডেন্সি। তো সেই কারণে চাকুরিজীবীর সংখ্যা দিয়ে তাদের সবার কাছ থেকে আমি আশা করব যে সবাই এমনি এমনি দিয়ে দিবেন, এইটা আসলে এই দায়িত্ববোধ কি আমরা সব আশা করি? আমি জানি রাস্তায় কলার খোসা ফেলা ঠিক না, তারপরেও তো ছুঁড়ে ফেলে দিচ্ছি। তো ওই জায়গাতে যেমন আপনি যখন এটা কঠোর করবেন, যখন আপনি জরিমানা করবেন যে এটা ফেলা যাবে না, তখন কিন্তু মানুষ শুনতে বাধ্য হবে। কাজেই আয়করের বিষয়টার একটা অংশ হচ্ছে যেটা স্বপ্রণোদিত হয়ে মানুষ দিচ্ছে তার, এবং কিছুটা দেখেন সিস্টেম করার কারণে কিন্তু এখন দিচ্ছে, যে এখন একটা গাড়ি কিনতে যাবে, আমার রেজিস্ট্রেশন হবে না যদি আমার টিআইএন না থাকে, আমি একটা ফ্ল্যাট কিনবো, জমি কিনবো, আগে কিন্তু এই নিয়মগুলো এভাবে ছিল না। এখন যতই এই শর্তগুলো জুড়ে দেওয়া হচ্ছে, মানুষ কিন্তু তখন মানুষ টাকা দিয়ে কি করে? টাকা দিয়ে তো সম্পত্তি করে, ফ্ল্যাট কিনে, জমি কিনে, গাড়ি কিনে। তো তখন যেহেতু লাগছে, তখন কিন্তু বাধ্য হয়ে মানুষ যাচ্ছে। তো একদিকে নিয়ম কানুন স্ট্রাকচার দাঁড় করা, অন্যদিকে এই যে কর দেওয়ার জন্য এই যে মেলাগুলো হচ্ছে, সচেতনতা হচ্ছে, এগুলোরও একটা ইতিবাচক ইম্প্যাক্ট আছে। সব মিলিয়ে আমি বলবো যে একটা বেসিক টেন্ডেন্সি মানুষের হচ্ছে যে আমি না দিয়ে যদি পেরে যাই, বা কেন দিব ট্যাক্স, এটাও প্রশ্ন করে। কিন্তু দায়িত্বের জায়গাটা যদি আমরা খুব কষ্ট করতে পারতাম, এবং এর মধ্যে আবার নিয়ম লাগবে, দায়িত্ব হলেই সবাই ঠিক মতো দিবে তা না, এবং যে সকল বেসরকারি প্রতিষ্ঠানগুলো শুধু প্রতিষ্ঠান হিসেবেই নয়, তার এমপ্লয়িরা আয়কর দিচ্ছেন কিনা সেই বিষয়টাকেও আসলে আমলে আনা উচিত। বিশেষ করে আমরা যেসব জায়গায় জানি যে যারা এমপ্লয়ি আছেন যে তাদের আয় অনেক বেশি, এবং এই ক্ষেত্রে আমাদের আইনজীবী আছেন এখানে, ওনারা বলতে পারবেন যে কর্পোরেটের নিজেদের প্রতিষ্ঠান হিসেবে দায়বদ্ধতা আর তার কর্মচারীদের দায়বদ্ধতা, এই দুইয়ের মধ্যে সংযোগটা কতখানি শক্ত, এবং এটা করলে আমি মনে করি বেসরকারি খাতেরও যারা বেশি আয় করেন, তারা মানে আয়করের আওতায় পড়েন, তারা কিন্তু আয়কর দেবেন। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর নাজনীন। এবার আমি একটু স্টুডিও থেকে জাহাঙ্গীর আলম আপনার বিশ্লেষণে জানতে চাইবো, যেহেতু আপনাদের মাধ্যমে অনেকেই রিটার্ন দাখিল করেন, এখন একেবারে শেষ মুহূর্তে এসে এই যে তাড়াহুড়ো করে সময় বৃদ্ধি করা, এতে আসলে কোনো ভুলভ্রান্তির মানে সুযোগ থাকে কিনা, বা আপনি কি মনে করেন যে আগে থেকে এই ঘোষণা দেওয়ার সুযোগ ছিল কিনা? আসলে আমি বিষয়টা আমার সাথে হয়তো অনেকেই দ্বিমত পোষণ করবেন, এবং ইতিমধ্যে অনেকে টেলিফোনেও আমাকে বলছেন বিষয়টা সঠিক হয় নাই, আরও আগে বলা দরকার ছিল, তাড়াহুড়োর মধ্যে অনেক ভুল ত্রুটি হয়ে যেতে পারে। কিন্তু আমার মনে হয় আমাদের প্রেক্ষাপটে, আমাদের যে অভ্যাস, আমরা শেষ দিনের জন্য অপেক্ষা করি, 2 দিন আগের জন্য অপেক্ষা করি, 3 দিন আগের জন্য অপেক্ষা করি। আমি কালকেও একটা টিভি চ্যানেলে একই কথা বলছি, চেয়ারম্যান সাহেব যে কথাটি বলছেন সময় বাড়ানো হবে না, এটা বলে মানুষকে একটু তাড়াতাড়ি রিটার্ন দিতে উদ্বুদ্ধ করা, এবং আজকে আবার সময় বাড়ানো, আমি কালকেও বলেছিলাম আগামীকাল নিশ্চয়ই বিষয়টা বিবেচনা করবেন। তো আজকে এই যে সময় বাড়ানোটা, এটা অত্যন্ত যৌক্তিক, কারণ ইতিমধ্যে সরকারের রেভিনিউ দরকার, আজকের মধ্যে যেই পরিমাণ রিটার্ন দাখিল করেছে সরকার, যেই আজকের পর্যন্ত যা রিটার্ন পাওয়ার অলরেডি পেয়ে গেছেন। এখন যারা অনেকে নতুন করে সিদ্ধান্ত নিতে পারবেন রিটার্ন দাখিল করবেন কি করবেন না, বা অনেকে হয়তো টাইম পিটিশন যারা দিয়েছেন তারাও উইদাউট আপনার পেনাল্টি রিটার্নটা সাবমিট করতে পারবেন, এটা একটা সুযোগ আছে। আর এখানে একটা ডক্টর নাজনীন একটা বেসরকারি কর্মকর্তা
করদাতাদের ব্যাপারে যে বিষয়টি বলছে এখানে আমি একটু আলোকপাত করতে চাই। বিষয়টা হচ্ছে আসলে বেসরকারি যারা চাকরিজীবী ওদের আসলে রিটার্ন দাখিল না করার সুযোগ খুব কম। কারণ এখানে আইনেই বলা আছে যদি টিআইএন না থাকে কারো, ইটিআইএন না থাকে, তাহলে ওকে যদি বেতন দেওয়া হয় ওই বেতনটা অ্যালাওয়েবল এক্সপেন্ডিচার হবে না। ধরুন 1 কোটি টাকা বেতন দেওয়া হলো সব কর্মচারীকে, কিন্তু যদি যাদের করযোগ্য আছে অথবা যারা এক্সিকিউটিভ হিসেবে জব করেন অথবা যাদের বেতন 16,000 টাকা আপনার গ্রস বেসিক ইনকাম, ওরা যদি রিটার্ন ওদের যদি আপনার টিএএন না থাকে তাহলে বেতন খাতে যেই কোম্পানি যে এক্সপেন্ডিচারটা করে পুরা এক্সপেন্ডিচারটাই ডিজালাও হয়ে যাবে। তার মানে হচ্ছে 1 কোটি টাকা যদি ডিজালাও হয় তাহলে ওর আপনার 35 লক্ষ টাকার ট্যাক্স হবে শুধুমাত্র খরচ করার পরও ওকে ট্যাক্স দিতে হচ্ছে। তো সুতরাং আসলে ইদানিং যেমন বেসরকারি কর্মকর্তা সাধারণত যারা চাকরি করে যাদের ট্যাক্সেবল আছে ওদের অ্যাডসোর্সে মোটামুটি সবাই যারা মোটামুটি প্রতিষ্ঠান প্রত্যেকেই অ্যাডসোর্সে ডিডাক্ট করা হয়, কোম্পানি ডিডাক্ট করে এবং ওরা রিটার্ন দিয়ে থাকেন। আর একটা বিষয় হচ্ছে এই যে সময় বাড়ানোর বিষয়টা তো বললাম, আর আমাদের আয়করানি যেই জটিল মানে সহজ করার কথাটি আপনি প্রথমেই বলছেন এবং আপনি আরেকটা প্রশ্ন তুলছেন আইন থাকুক বা না থাকুক সময় বৃদ্ধি করা হয়েছে। না, বিষয়টা বোধহয় একটু মানে এই ভুলটা সংশোধন হওয়া দরকার আছে। বিষয়টা হচ্ছে এই বছর 2020 সালের অর্থ আইনে 184G একটি নতুন ধারা প্রবর্তন করা হয়েছে। আচ্ছা, ওই ধারায় এমনকি রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিয়েও সময় বৃদ্ধি করতে পারবে, অর্থাৎ ভূতাপেক্ষা আজকে না করে পরে করেও আগেরটাকে অ্যাকসেপ্ট করতে পারবে। এটা বলা আছে প্যান্ডামিকের জন্য, যুদ্ধের কারণে যদি হয় এটা একটা পার্মানেন্ট সেকশন একটা ইন্ট্রোডিউস করা হয়েছে, যার ফলে সুতরাং কোনো মানে আইন বহির্ভূত কিছুই হয়নি। 31 তারিখ আপনার আগামী মাসের 31 তারিখ পর্যন্ত এটা রিটার্ন দাখিলের সময় বৃদ্ধি করা হয়েছে, এটা যথাযথ হয়েছে, এটা নিয়ম অনুসারে হয়েছে। যে জাহাঙ্গীর আলম, আমি এটা থামাতে হচ্ছে, আমি একটা বিরতি নেই, বিরতির পর ফিরে এসে আলোচনাটা এটা আনতে চাই যে আসলে এনবিআর এর সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে আমরা আসলে কতটুকু গুরুত্ব দিচ্ছি। পাশাপাশি আমরা এটাও ব্যক্তি পর্যায়ে নানান সময় শুনতে পাই যে অনেকে বলে যে এই যে মাসে মাসে এতগুলো টাকা বেতন থেকে কাটিয়ে নেওয়া হচ্ছে, এখন সময় মতো সেটা সমানুপাতিক বা তার চেয়ে বেশি আমরা সরকারের কাছ থেকে ফেরত পাচ্ছি কিনা, এই যে প্রশ্নগুলো ওঠে, এই যে ক্ষোভগুলো ওঠে, সেটা যৌক্তিকত কতটুকু সেটা নিয়ে আমি ফিরবো। তবে তার আগে নেব ছোট্ট একটা বিরতি। আবার আমন্ত্রণ 24 ঘন্টায় আমরা কথা বলছি কেন কর নিয়ে এত অনীহা সেটাই নিয়ে। আমি আব্দুল মজিদের কাছে যেতে চাই। আব্দুল মজিদ, আপনার কাছে জানতে চাইছিলাম, যেটা বিরতি থেকে প্রশ্ন রেখে গিয়েছিলাম, যে আসলে এনবিআরকে শক্তিশালী করার সদিচ্ছা আমরা আসলে লক্ষ্য করি কিনা। দেখুন, 1990 সালের আগ পর্যন্ত আমাদের দেশটি ছিল ট্রেডিং নির্ভর অর্থনীতি এবং আমাদের দেশীয় শিল্প বাণিজ্য বা এগুলোর তেমন প্রসার ঘটেনি। তো তখনকার সময় শুধু কাস্টমস ডিউটির উপরে, কাস্টমসের আয়ের উপরেই, এমনকি পাকিস্তান আমলেও কাস্টম সার্ভিসই ছিল সবচেয়ে বড় এবং সেইভাবে তাদের লোকবল বাড়িয়েছিল। এই আয়কর এবং পরবর্তীকালে যেটা ভ্যাট হয়েছে এসব ব্যাপারে কোনো লক্ষ্যমাত্রা বা কোনো কিছু ছিল না। তো ফলে 90 সালের আগ পর্যন্ত এনবিআর এর জনবল যথেষ্ট কম ছিল। তারপরে আবার এই নাসিরও জানেন একটা বিশেষ মামলায় ৭৬টা মামলা হয়েছিল ওই কিছু কর্মচারীর এই তাদের এই অ্যাপয়েন্টমেন্টের কোনো বিষয় নিয়ে। ফলে 16 বছর যাবৎ কোনো প্রকার রিক্রুটমেন্টে আমরা যেতে যাইনি, কারণ ওই গেলেই ওই হাইকোর্ট থেকে ওই এটা চলে আসতো, নিষেধাজ্ঞাটা চলে আসতো। অ্যাকচুয়ালি 90 সালের পরে যখন আমাদের দেশে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি শুরু হলো, ভ্যাট আইন তৈরি হলো বা গার্মেন্ট শিল্প এগিয়ে আসলো, তখন বোঝা গেল এবং তখন একই সাথে দেখা গেল যে 90 সাল পর্যন্ত আগে বিদেশি সাহায্য ভালো পাওয়া যেত। তখন আমেরিকা এবং রাশিয়ার মধ্যে যে ঠান্ডা যুদ্ধ, তাতে আমরা দুই দিক থেকেই সাহায্য পেতাম এবং ভালো বিদেশি সাহায্য পাওয়া যেত। গর্বাচেভ সাহেবের পতনের পরে, অর্থাৎ রাশিয়ার পতনের পরে 90-এর দশকে এসে দেখা গেল যে বিদেশি সাহায্য ঠিক আগের মতো আর সহজ শর্তে পাওয়া যাবে না। তখন অভ্যন্তরীণ সম্পদের দিকে নজর পড়লো এবং একই সাথে আমাদের ইকোনমি এগিয়ে আসলো।
কিন্তু যতই হোক সেই সময় 92 সালে একবার কিছু লোকবলের কিছুটা উদ্যোগ নেওয়া হয়েছিল। তারপরে আবার বহুদিন ওটা চলে গেল। যাওয়ার পরে ২০০৮ সালের দিকে ৮ সালে ৯ সালের বাজেট বক্তৃতায় বলা হলো যে না এই এনবিআরকে সম্প্রসারণ করতে হবে। এর প্রচুর লোক লাগবে। প্রায় ৪ গুণ লোক বলের একটা স্যাংশন দেওয়া হলো। এই ২০০৮, ৯, ১০ এর দিকে এসে নাসির সাহেবের আমলেই মূলত এবং এসে তখন এখন এই লোকবল ১৪ দিনে তো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যায় না। আর এটা বুঝতে হবে কাস্টমস ট্যাক্সেশন সার্ভিসের লোক এদের চাকরিটা কিন্তু বুদ্ধিবৃত্তিক অনেকটা। কারণ তাকে আইনের ব্যাখ্যা দিতে হয়। আইনের ব্যাখ্যা নিয়ে তার কাজ করতে হয়। সে সাধারণ সমাজ কল্যাণ দপ্তরের কেরানির মতো না। তো সুতরাং তাকে ভালোভাবে ট্রেনিং দিতে হয়। তো অ্যাপয়েন্টমেন্টও কিছু দীর্ঘসূত্রিতাও হয়েছে পাবলিক সার্ভিস কমিশন বা ইত্যাদি করতে যেয়ে। আর হচ্ছে তাদের ট্রেনিং দিতে হয়েছে। আর ইন দ্য মিন টাইম কি হয়েছে ওই যে ৮৪ সালের পরের থেকে বলছি কোনো লোকবল নিয়োগ হয়নি। ফলে এমনও হয়েছে যে অনেক পিয়নকেও আমাদের ইন্সপেক্টর বানাতে হয়েছে। এবং তারা কিছুই পারে না, কিছু বলতে পারে না। এই যে এখন আমরা অনলাইনের কথা বলছি, অনলাইন করতে গেলেও তো আমার টেকনিক্যাল লোক লাগবে। সেই টেকনিক্যাল লোকের অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে, তারপরে তাকে প্রশিক্ষিত করতে হবে। আমি শুধু অনলাইন করলেই তো হবে না। তো সুতরাং লোকবলের সংকটটা এটা অনেক আগের থেকে ঐতিহাসিকভাবে ছিল, আছে। ২ হচ্ছে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এখন যে পর্যায়ে নেমে গিয়েছে, এই ইনকাম ট্যাক্সের আইন, কাস্টমসের আইন ইন্টারপ্রিট করে ২ লাইন লিখে ভালো করে ব্যাখ্যা করে দেখার মতন পরিকল্পনার মতন সেই ধরনের শিক্ষিত বা প্রশিক্ষিত লোকবল পাওয়া কিন্তু কঠিন হচ্ছে এখন। তো ফলে সেই মানুষকে গড়ে নিতে হচ্ছে। তো এটা গেল একটা দিক। আরেকটা নাসিরও যথার্থই বলেছেন। এখানের উপরে যারা আছেন বা যারা থাকেন সেখানের সাথে তাদের প্রফেশনালিজমেরও যথেষ্ট একটা অভাব আছে, আন্ডারস্ট্যান্ডিং এর একটা প্রয়োজনের ব্যাপার আছে। আমি আবার বলছি এটা কিন্তু খুব সূক্ষ্ম হিসাব কিতাবের বিষয়, হিসেব নিকেশের বিষয়। এখানে একজনের হিসাবে যদি ভুল করা হয় ও কিন্তু আইনের দ্বারা কিন্তু সে কিন্তু বহু কেস আছে কিন্তু এই অফিসারদের বিরুদ্ধে থাকে। তো সুতরাং এইরকম একটা ইন্টেলেকচুয়াল একটা সার্ভিসে যদি লোকবল আগের থেকে প্ল্যান করে না তৈরি করা হয়ে থাকে তাহলে যে সংকট সেই সংকট চলছে। জি, তবে আমি এই জায়গা হ্যাঁ, থেকে এটা আমি এই ওটার একটা জি এই লোকবলের সংকটের অনলাইন জায়গা থেকে আমি এই জায়গা থেকে নাসিরউদ্দিন আপনার কাছে আপনার বিশ্লেষণ জানতে চাইবো। এই লোকবলের সংকট এটাই কি একমাত্র সমস্যা? এর পাশাপাশি তো ধরেন আমরা প্রায় সময় এই যে কর অফিস থেকে নানান ধরনের হয়রানির অভিযোগগুলো শুনতে পাই। এখন সেই কর বান্ধব পরিবেশ আমরা কতটা নিশ্চিত করতে পারলাম? আর কর আহরণের যে মনোভঙ্গি সেটারই বা কতটুকু পরিবর্তন হলো? নাসিরউদ্দিন আহমেদ। ধন্যবাদ। আপনি ওই যে মানসিকতা, এটা তো যে কোনো সরকারি অফিসে গেলেই একই অবস্থা। হ্যাঁ, মানসিকতা তো সমস্যা রয়ে গেছে। আর কর অফিসগুলো এই যে আমি আপনাকে বললাম যে ২০১০ সালে যে আয়কর মেলা যে আমার হাত দিয়ে হয়েছে, ওই জন্যই তো করলাম যে হ্যাঁ অফিসে গেলে টিআই নিতে গেলেও মিনিমাম ১,০০০ টাকা ঘুষ দিতে হতো। এখন তো ইলেকট্রনিক টিআই এসেছে। তো তখন ভাবলাম যে কিছু একটা করা দরকার, ইনোভেটিভ। ইন্ডিয়ার একটা মডেল দেখে বেঙ্গালুরু থেকে আমরা এটাই করলাম। তো এখন কথা হলো যে হয়রানি আছে, বাট আমাদেরকে এনবিআর আমরা যে বললাম যে ইউএসআইডির সাথে একটা বড় কাজ করছি, মূলত ফোকাসিং অন ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন এবার স্ট্রেনথেন করা। সেখানে আমরা অনেকগুলো বিষয় দেখছি, যেমন ভিতরে আমরা এখন একটা জিনিস কি বলছি, এনবিআর এর স্ট্যাটাস এইটা মানে it has to be clearly defined. President's order 76 or 1972 বলে হয়েছে, কিন্তু সেটা থেকে আমরা কত দূরে চলে গেছি। এইটার কি ধরনের কর্পোরেট বা কি ধরনের পাওয়ার আছে বা ফাংশনস আছে, যেমন ট্যাক্স পলিসি আর ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন, এটা একই অর্গানাইজেশনে থাকা উচিত। আমাদের কিন্তু রুলস অফ বিজনেস 99, আমরা তো সিভিল সার্ভেন্ট 1996 অনুযায়ী এখানে ট্যাক্স পলিসি করবে মন্ত্রণালয়। মন্ত্রণালয় মানে আইআর, ইন্টারনাল রিসোর্সেস ডিভিশন। অজিত সেক্রেটারি ছিল, আমিও ছিলাম। এখন কিন্তু আবার একই ব্যক্তি ওখানে সেক্রেটারি, আবার এক্সেপশনাল চেয়ারম্যান। আপনি ভারতের দিকে তাকিয়ে দেখেন, আমরা ওখানে গেলাম, সেন্ট্রাল ডাইরেক্ট 2টা বোর্ড আছে। রেভিনিউ সেক্রেটারি ইজ ডিফারেন্ট, একজন ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের অফিসার। এটা কিন্তু কাস্টমসের একটা বোর্ড আছে, ইনকাম ট্যাক্সের বোর্ড। We need dedicated. যার এনবিআর শুড বি, এনবিআর এর অনেক কাজ এখন ইন্টারন্যাশনাল বিজনেস থেকে শুরু করে কত এনফোর্সমেন্ট, ট্রান্সফার প্রাইসিং ধরেন, আপনার ট্রান্সফার প্রাইসিংটা খুবই ইম্পর্টেন্ট। এই যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো এই যে এই ট্রান্সফার তাদের হেডকোয়ার্টার গুলোতে কিভাবে অনেক টাকা পয়সা নিয়ে যায়। আমরা
ওই জন্য আইনে নিয়ে আসলাম এগুলো ধরার জন্য, যদিও বেশি একটা কাজ আগানো যায়নি, ওরা খুব স্মার্টলি এগুলো করে। তো এই যে বিষয়গুলোকে ধরতে গেলে এনবিআর খুব শক্তিশালী। এনফোর্সমেন্ট, ইন্টেলিজেন্স, অডিটের কথা আপনি ধরেন, হ্যারাসমেন্টটা কোথায় হয়? ইউনিভার্সাল সেলফ অ্যাসেসমেন্টে আমি রিটার্ন জমা দিলাম, দ্যাটস ফাইনাল। এখন আনলেস এ নিউ ডিমান্ড ইজ ক্রিয়েটেড ইন দি ফর্ম, যখন তাকে অডিটে যাবে, অডিটে গিয়ে এই অডিটটা কি সেন্ট্রালি হচ্ছে, এটা সিস্টেমিক প্রশ্নে হচ্ছে, কম্পিউটার বেসড, এটা কিন্তু আমরা এখানে অনেক সমস্যা, এইটা পারপাসিভ হচ্ছে অনেকে, র্যান্ডম বা ওই যে সায়েন্টিফিক ওয়েতে হচ্ছে না। এখন এটা আমরা এনবিআর এর সাথে আমি কিন্তু অনেকগুলা মিটিং করেছি, আমাদের ইউএসএআইডির কলিগ যারা আছে আমেরিকার ওয়াশিংটন থেকে, আমরা এগুলোর অনেক কথা বলেছি, তারাও স্বীকার করেছে যে এগুলোকে অনেক ইমপ্রুভ করার সুযোগ আছে। এবং আপনি জানেন ওয়ার্ল্ড ব্যাংকের যে এমটিআরএস, মিডিয়াম টার্ম রেভিনিউ স্ট্র্যাটেজি, এইটা আন্ডার দি পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, এটা এনবিআর তারা কিছু কাজ শুরু করেছে। নাসরুদ্দিন, আপনাকে ধন্যবাদ। আমি একটু বিশ্লেষণ শুনতে চাই ডক্টর নাজনীনের কাছ থেকে। ঠিক একই রকম প্রশ্ন, এনবিআর এর মানে শক্তি বা সক্ষমতা সম্পর্কে আপনার মূল্যায়ন জানবো, প্লাস একই সঙ্গে দ্বিতীয় প্রশ্নটাও রেখে যেতে চাই আপনার কাছে, যে আমি বলছিলাম যে ব্যক্তি পর্যায় থেকে আমরা এমন খুব প্রায় সময় শুনি যে অনেকেই বলেন যে মাসে মাসে এতগুলো টাকা যারা বেসরকারিতে কাজ করেন যে কেটে নিয়ে যাচ্ছে, আমরা আসলে সময় মতো সমানুপাতিক বা তার থেকে বেশি আসলে সুযোগ সুবিধা সরকারের কাছ থেকে পাবো কি না, সেটা নিয়ে প্রশ্ন করেন। আসলে এগুলো কি যৌক্তিক প্রশ্ন নাকি, কি মনে করেন ডক্টর নাজনীন? দেখুন, দুজন এনবিআর এর দুজন সাবেক চেয়ারম্যান ভেতরের যে তথ্যগুলো দিলেন তার থেকে বাড়তি কিছু বলার আসলে ক্ষমতা আমার নাই এনবিআর এর সক্ষমতা সম্পর্কে। আমি অর্থনীতির জায়গা থেকে আমি যেটা লক্ষ্য করি সেই জায়গাতে হচ্ছে যে আমার অর্থ দরকার, আমার আয় বাড়ছে। আমরা কি দেখি 2007-8 বাংলা 8-9 বাংলাদেশের মাথাপিছু আয় ছিল $703, সেখানে 2020 এসে আমরা সম্প্রতি আইএমএফ এর যে হিসাব, সেখানে আমরা দেখছি যে বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় $2064। তাহলে $703 থেকে এই 12 বছরে প্রায় 3 গুণ হয়ে গেছে আমাদের আয়। এখন 3 গুণ যদি আয় হয়, সেখানে আমাদের ট্যাক্স দেওয়ার সক্ষম ব্যক্তির সংখ্যাও কিন্তু বেড়েছে। এবং আমরা নিজেরাই দেখছি যে এখনো পর্যন্ত এখানে 50 লক্ষের মতো টিআইএনধারী, আর এই বছর আপনি আশা করছেন যে 30 লক্ষ দেবে, গত বছর 22 লক্ষের মতো দিয়েছিল, রিটার্ন দাখিল করেছিল। কাজেই আমাদের যেভাবে উন্নয়ন হচ্ছে সেই জায়গায় যে মানুষ সবাই যারা আয়কর দিতে পারেন তারা দিচ্ছেন না, এই বিষয়টা কিন্তু স্পষ্ট। সেই জায়গাতে যদি এনবিআর এর ভূমিকা আমরা দেখি তাহলে বলবো যে আমাদের দেশে কয়টা ট্যাক্স লোক, আমাদের মফস্বল এলাকা, গ্রাম এলাকা, সেইখানে কি ট্যাক্স দেওয়ার লোক নাই? অবশ্যই আছেন। আমাদের দেশে যেমন কৃষক আছে, আমাদের কিন্তু বড় কৃষক আছে, মৎস্যজীবী আছেন, গরু ছাগল লালন পালন করে প্রচুর টাকা ইনকাম করছে মানুষ। কাজে ওই জায়গাগুলো থেকে যে মানুষকে আয় কর দিতে হবে, তাদেরকে করের আওতায় আনা নিয়মে আছে, কিন্তু তাদের কাছ থেকে যে যাওয়া, এখন এমনিতেই কর দেওয়াটা এক ধরনের অনীহার ব্যাপার, যে ওই যে আপনি বললেন একটা টাকা চলে যাচ্ছে এরকম ভাবে, সেইখানে একজন মানুষ দূরের একটা অফিসে এসে তার আয়কর রিটার্ন দাখিল করবে, এটা আশা করাটা বাতুলতা। আমাদের ডিজিটাল বাংলাদেশ হয়েছে, কিন্তু তারপর অনেক মানুষই কিন্তু, বিশেষ করে যারা একটু বয়সী, তাদের অনেকেই কিন্তু অনলাইনে সিস্টেম হলেও এটাকে ওনাদের কাছে জটিল মনে হবে। কাজেই যতদিন পুরো অটোমেশন সহজীকরণ না হচ্ছে এবং আমাদের এই এনবিআর এর বিচরণ যদি দেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকাতেও তাদের লোকজন অফিস আদালত না থাকে, তাহলে শুধু অটোমেশন দিয়েও হবে না। কারণ মেশিন হয়তো কিছু এফিসিয়েন্সি বাড়ায়, কিছু লোকের প্রয়োজন হয়তো মেশিন করতে পারে, কিন্তু মেশিনের পেছনেও লোক লাগে, মানুষকে সচেতন করতে লোক লাগে, মেশিন সেটা পারবে না। সেই জায়গায় আমি মনে করি তাদের একটা ভালো ভূমিকা দরকার। আর ওই যে প্রশ্ন, এটা আমাদের কেউ করে যে কর দিব কেন, এখন কর আসলে কোথায় ব্যবহার হচ্ছে সবকিছু যে আমি সরাসরি চোখে দেখবো তা না। আমি যখন বলতে পারবো যে এই যে আমার সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় লক্ষ লক্ষ মানুষের যে জীবন জীবিকা চলছে, আমাদের সিনিয়র সিটিজেনরা যে ওইখান থেকে বয়স্ক ভাতা, যারা দুস্থ বয়স্ক মানুষ আছেন তারা পাচ্ছেন, ল্যাকটেটিং মাদাররা পাচ্ছে, এবং এই যে প্রাইমারি স্কুলগুলো চলছে। জি ডক্টর নাজনীন, আমার কাছে পরিষ্কার, আমার কাছে একদম পরিষ্কার। আমি জাহাঙ্গীর আলম, আপনার কাছে একটু শুনতে চাইবো আপনার বিশ্লেষণটা, যে যারা দিতে সক্ষম কর, আসলে ডক্টর বলছিলেন যে নাজনীন, তাদেরকে আসলে নেটের আওতায় আনা যায় না কেন? আপনার আমি
সর্বশেষ বক্তার আলোচকের বক্তব্য দিয়ে শুরু করি। আমরা চাইলে এখানে একটা প্রণোদনার ব্যবস্থা করতে পারি। আমরা দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমাদের আয়কর আইনে আমরা কি এমন কোনো সিস্টেম করেছি যারা বেশি কর দেবে প্লট বরাদ্দের ক্ষেত্রে তাদেরকে অ্যাডভান্স অগ্রাধিকার দেওয়া হবে, অন্য যে কোনো সুযোগ সুবিধা লাইসেন্স পারমিট ব্যাংকের পারমিশন এগুলি দেওয়ার ক্ষেত্রে ওদেরকে অ্যাডভান্স দেওয়া হবে, অগ্রাধিকার দেওয়া হবে? আমরা তো শুধুমাত্র কর মেলা করে একটা পুরস্কার একটা সার্টিফিকেট দিয়েই ওদেরকে আমরা একটা মেডেল দিয়ে আমরা ওদেরকে শান্ত করি। তো সুতরাং প্রণোদনা দিয়ে করদাতাকে উদ্বুদ্ধ করার যথেষ্ট সুযোগ আছে। মানে যে সর্বোচ্চ করদাতা সে তো প্রচুর কর দেবে, হ্যাঁ, তার নতুন করে প্লট পাওয়ার জন্য আসলে না না না, এখানে অনেকে আছে যাদের ঢাকা শহরে বা চট্টগ্রাম শহরে বা যে কোনো শহরে আপনার বিভাগীয় শহরগুলিতে কোনো প্লটটাই হয়তো ভাড়া বাসায় থাকে কিন্তু অনেক টাকা ট্যাক্স আচ্ছা, বিভাগীয় পর্যায়ে ওদেরকে প্রণোদনার সুযোগ আছে, এটা ইউজ করা যেতে পারে। আরেকটা বিষয় হচ্ছে করদাতার সংখ্যা বৃদ্ধি করা কোনো বিষয় না, আমাদেরকে বিষয়টা সার্বিকভাবে বুঝতে হবে। এইটা আমি মনে করি যে আমার বিশ্লেষণটা যেরকম সেটা হচ্ছে আমাদের এখন কি করা হয়। 30শে নভেম্বর রিটার্ন সাবমিট করা হলো, যারা ট্যাক্স দেওয়ার একটা অ্যামাউন্ট দিল। আমরা সাধারণত ডেভেলপ কান্ট্রিতে কী হয়, যারা সেলফ এমপ্লয়েড ওদেরকে কোনো ঘাটানো হয় না যদি এটার কন্ট্রাডিক্টরি, এটার যদি করসপন্ডিং কোনো এভিডেন্স পাওয়া না যায়। যেমন আপনি একটা ডিভিডেন্ড পেলেন, ডিক্লেয়ার করেন নাই, তখন ওখানে আপনাকে বলা হবে এই ডিভিডেন্ডটা ডিক্লেয়ার করলে এত টাকা ট্যাক্স হয়, আপনি এটা পরিশোধ করেন। আপনি যদি এটা আপনি যদি মানেন দিতে পারেন, না হলে এটা আপনি মামলায় যেতে পারেন। কিন্তু আমাদের এখানে ওই সিস্টেম নেই। আমাদের এখানে যেটা করা হচ্ছে, যেমন এই যে অডিটের প্রশ্ন আছে, ডক্টর নাসির সাহেব সাবেক চেয়ারম্যান মহোদয় উনি বলছেন, হ্যাঁ আমরা তো সারা বছর একটা করদাতা, আমাদের যদি ম্যান পাওয়ার, এবং ডক্টর মজিদ ম্যান পাওয়ারের কথা বলেছেন, আমাদের ম্যান পাওয়ার যদি আরও 4 গুণ করা হয় খুব বেশি আশাব্যঞ্জক ফল হবে আমি মনে করি না। কেন? কারণ আচ্ছা, এই কারণটা আমি একটু বিরতির পর শুনি আপনার কাছ থেকে ফিরে। সেটা আপনি কেন মনে করছেন যে লোকবল বাড়ালে যে আশাপ্রদ যে ফলাফলটা সেটা পাওয়া যাবে না, সেটা আপনার কাছে ফিরবো। আর এই ফাঁকে আমি একটু ডক্টর আব্দুল মজিদকে বিদায় জানাতে চাই, তিনি জরুরি কারণে আমাদের অনুষ্ঠান থেকে অন্য জায়গায় যাচ্ছেন। ডক্টর আব্দুল মজিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এই ফাঁকে একটা বিরতি নিয়ে নিই, ফিরবো একটু পর। আবার আমন্ত্রণ 24 ঘন্টায়। জাহাঙ্গীর আলম আপনার কাছে যেতে চাই। আপনি বলছিলেন যে লোকবল বাড়ালেও খুব একটা ফলপ্রসূ হবে বলে মনে করছেন না, কেন সেটা ফলপ্রসূ হবে না? আর করদাতার সংখ্যা কিভাবে বাড়ানো যায় বা এনবিআর এর কাছে সেটা? আমার যেটা প্রস্তাব সেটা হচ্ছে, যে কথাটি আমি আগেই বললাম, সেটা হচ্ছে 30শে নভেম্বর যে রিটার্ন সাবমিটের শেষ দিন বা টাইম বাড়ানোর পরে 31শে ডিসেম্বর যেটা শেষ সময়, ওখানে যেই রিটার্ন দেওয়া হলো, এখন ওই রিটার্নগুলি দাখিলকৃত রিটার্নগুলিকে নিয়ে টুইস্টিং না করে পুরা কর বিভাগের উচিত সার্ভেতে নেমে যাওয়া। পুরা কর বিভাগ যদি এখানে এই রিটার্নগুলিকে টুইস্টিং না করে, এই যে অডিটের কথা বললেন ডক্টর নাসিরউদ্দিন সাহেব, অডিটের কথা যেটা বললেন, আমাদেরকে তো কস্ট বেনিফিট অ্যানালাইজ করতে হবে। আমি এখানে কস্ট বলতে আমি টাইম কস্টিংয়ের কথাও বলছি। আমি সরকারি কর্মকর্তাদেরকে এবং জেনে কর বিভাগের এতগুলি লোককে আমরা শুধু অডিটের যাচাই এবং এগুলি অ্যাসেসমেন্ট করার জন্য বসে রাখি। কিন্তু কেন যদি অডিটটা না করে, যদি আপনার যেখানে স্পেসিফিক কনসিলমেন্ট থাকলে সেটা অবশ্যই ধরবে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু কোনো স্পেসিফিক কনসিলমেন্ট নাই, আপনি শুধু অডিট করলেন। এখানে 5টা ক্রাইটেরিয়া আছে, আমাদের অনেক কেস আছে ওই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে না। যে অডিটের যে 5টা ক্রাইটেরিয়া আছে ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে, ওই ক্রাইটেরিয়ায় পড়া না, কিন্তু এটা অডিটে পড়া হলো। তো এখানে যদি আমি একটা চিঠি দিই তাহলে এটা বন্ধ হয়ে যাওয়ার কথা, বললাম না, এটা কিন্তু অ্যাসেসমেন্টেই হয়। আমাকে কস্ট বেনিফিট অ্যানালাইজ করতে হবে এভাবে, অডিট করে কি পরিমাণ রাজস্ব আসে। তাহলে যদি অডিট করে দেখা যায় সাফিসিয়েন্ট রাজস্ব আসছে না, এটা বিশাল সংখ্যক রাজস্ব আছে অ্যাটসোর্স থেকে, এবং অনেকে এই যে রিটার্ন সাবমিট করলে তো স্বেচ্ছায় দিল। আর কম্পিটিশনের কথা আসছে, কম্পিটিশনের বিষয়টা জটিলতার কোনো বিষয় নেই এখানে, ম্যান পাওয়ার এক্সপার্ট এইসব বিষয় না। কারণ হচ্ছে আপনার রিটার্নটা যখন আমি সাবমিট করছি তখন কম্পিটিশন করে আমি একটা ট্যাক্স দিচ্ছি, ওখানে ভুল ত্রুটি থাকলে এটা স্ক্রুটিনিতে ধরা পড়ে, এখানে আপনি বলতে পারেন আমরা এত টাকা কম দিয়েছেন, এটা দেন। কিন্তু এটার জন্য আবার রিঅ্যাসেসমেন্ট করা তো দরকার নাই। তো এইভাবে সময় নষ্ট না করে যদি বর্তমান এক্সিস্টিং যারা আছেন তারাই যদি সার্ভেতে নেমে পড়েন,
সংবৎসরব্যাপী, তাহলে করদাতার সংখ্যা ব্যাপক বৃদ্ধি পাবে এবং ইনফরমেশন যদি আপনার কনসিলমেন্ট বলি আপনার আহরণ করা হয়, তাহলে এটাতে যদি কোনো কনসিলমেন্ট থাকে তাহলে তারা ট্যাক্সের আওতায় চলে আসবে। এবং আমাদের আরেকটা বিষয় হচ্ছে, যেমন আমি গতবার এবছর হয়তো করোনার কারণে এটা হয় নাই, উপজেলা পর্যায়ে কর অফিস করার কথা বলা হয়েছে, কিন্তু অলরেডি একটা এক্সিস্টিং আইন আছে, 82D একটা আইন আছে, যেটা হচ্ছে স্পট অ্যাসেসমেন্ট। আমাদের মোদি সাহেব যখন চেয়ারম্যান ছিলেন তখন উনি অনেক জায়গায় স্পট অ্যাসেসমেন্ট করছেন, তো এটা পরে দেখা গেল এটা আর কন্টিনিউ করা হয় নাই। স্পট অ্যাসেসমেন্টের মাধ্যমে অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে অফিসাররা যাবেন, আগে নোটিশ দিয়ে আসবেন, ওদেরকে মাইক দিয়ে পাবলিসিটি করবেন এবং ওরা এসে এখানে ওরা ট্যাক্স দেবে। জি, আমি একটু নাসিরুদ্দিন আহমেদ ওনার বিশ্লেষণে জানতে চাইব। নাসির, আপনি শুনছিলেন অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বলছিলেন যে আসলে এই অডিট করে টানাটানি করার থেকে আসলে যেই লোকবলগুলো আছে সেগুলো নিয়ে সার্ভে করা উচিত এবং সেই জনবলকে আসলে যথেষ্টভাবে কাজে লাগালেই হয়। নতুন করে আসলে জনবলের কথা বলে আসলে দায় এড়ানো বা এটা করে আমাদের ওভারহেড এক্সপেন্ডিচার বাড়বে। আপনার বিশ্লেষণে জানতে চাইব নাসিরুদ্দিন আহমেদ। ধন্যবাদ। জাহাঙ্গীর সাহেব বেশ মূল্যবান কথাই বলেছেন। তো এখন একটা বিষয় হলো, আমি তো এনবিআর এর সবচেয়ে বোধহয় বেশি সময় কাটিয়েছিলাম, আনফরচুনেটলি যেটাই বলেন। এখন এনবিআর একটা মূল সমস্যা কি, কোর ফাংশন এবং নন কোর ফাংশন, এটার মধ্যে মানে আমরা কতটা পার্থক্য, যে কোর ফাংশন রেজিস্ট্রেশন, ট্যাক্স ফাইলিং, ট্যাক্স পেমেন্ট, এই যে রিফান্ড থেকে শুরু করে অডিট, একটা ফাংশন, লিটিগেশন ম্যানেজমেন্ট, সেই ক্ষেত্রে এইগুলোকে কতটা জনবল এগুলোতে আছে এবং অন্য জায়গায় কতটা, এটা বের। তবে জাহাঙ্গীর সাহেব যেটা বলেছে, হয়তো এটা একটা হিসাব নিকাশের ব্যাপার, কিছু লোকবল অলরেডি যেটা আছে সেটাকে আমরা প্রপার্টি ইউটিলাইজ করতে পারছি, সেটা এখানে আমাদের লোকবলের যে প্রশিক্ষিত জনবল, যেমন ট্রান্সফার প্রাইসিং আমরা আইনে নিয়ে আসলাম, অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন আমরা এডিআর সাউথ আফ্রিকা আমি নিজে গেলাম, ফলো করে আমরা এই করলাম, কিন্তু আমরা এইগুলাকে কতটা ফাংশনাল করি। আমাদের ওই যে মজিদ যেটা বলছিলেন যে আমাদের আসলে এটা তো একটা খুব হাইলি প্রফেশনাল কাজ, কারণ আমরা তো এই চেয়ারম্যান বাইরে থেকে যাই, আমি হয়তো ইকোনমিক্স এর ব্যাকগ্রাউন্ড বা মজিদ, কিন্তু কথা হলো যে ওখানে দীর্ঘদিন যারা ফার্স্ট সেকেন্ড সেক্রেটারি ফার্স্ট স্টেটের কাজ করছে, মেম্বার হচ্ছে, এই তাদেরকে ইন্টারন্যাশনাল যে বেস্ট প্র্যাকটিস যেগুলো আছে, এই অডিটের করা, অ্যাসেসমেন্ট, ট্রান্সফার প্রাইসিং, এই ধরনের প্রশিক্ষণের খুবই দরকার, যেটা আমরা ইউএসআইড আমরা এনবিআর কে আমরা চেষ্টা করছি দেখি যে আমেরিকান গভর্নমেন্ট বা অন্যর সাথে লিঙ্ক করে দিয়ে পার্টনারশিপ এটা করা। এখন আমি যেটা বলছিলাম যে লিটিগেশন ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট, অনেক রেভিনিউ। আমি একবার হিসাব করে দেখলাম, এটা 2012 সালে পুরানো হিসাব, সেটা হলো যে 22,000 মামলা আছে এবং 20,000 কোটি টাকার বেশি কোর্টে আটকে আছে। আপনি আপিল কমিশনার বলেন, ট্রাইব্যুনাল বলেন, আর ওদিকে সুপ্রিম কোর্টের দুটো আছে বিভাগে আছে, এখানে হাজার হাজার কোটি টাকা আটকে আছে। আমার কাছে আলাদা ফিগারও আছে। আপনাকে থামাতে হচ্ছে, আসলে আমাকে আরেকজন অতিথি আছে, তো আমার হাতে খুব বেশি সময়ও নাই। আমি ডক্টর নাজনীনের কাছ থেকে তার কথা শুনে আসলে আলোচনা শেষ করতে চাই। বলা হচ্ছিল যে হাইলি প্রফেশনাল জায়গা, সেটাকে আসলে আমি কতটুকু মূল্যায়নের সাথে বা কতটুকু সদিচ্ছার দেখতে পাই। বাজেটের 85%ই আসে সেই এনবিআর থেকে, সেই তার আবার নিজস্ব ভবন নেই, সেই ভবনে কাজ চলছিল, সেটা কবে পাওয়া যাবে জিজ্ঞাসা, যাই হোক সেই বিষয়গুলো না বলি। এবং আমি এটা জানতে চাই যে সেটা হাইলি প্রফেশনাল এবং এটার মানে উন্নয়নের জন্য যে সদিচ্ছার কথা, সেটা বিষয়ে আপনার একটু কথা শুনেই আমি আলোচনা শেষ করতে চাই। ডক্টর নাজনীন। দেখুন, যেহেতু সংক্ষেপে শেষ করতে হবে, আমি মনে করি যে সদিচ্ছার জায়গাটার কিন্তু এটা ব্যক্তির সদিচ্ছা না, প্রতিষ্ঠান হিসেবে এনবিআর এর সদিচ্ছা আছে। এই কারণে আছে যে এনবিআর এর উপরে কিন্তু চাপও, কারণ বাজেটটা যখন ঘোষণা হয় আমরা নিজেদের উপরে নির্ভর করতে চাই বেশি, কতটা ঋণ নিতে হবে, ঋণ যাতে বেশি না নিতে হয়, সুতরাং আমার আয় যাতে বেশি হয়, সেই জন্য এনবিআর এর উপরে চাপ আছে। কাজেই সংস্থা হিসেবে এনবিআর এর অবশ্যই আগ্রহ আছে যে আয় বাড়ানোর। সেই ক্ষেত্রে আমি অ্যাডভোকেট আইনজীবী জাহাঙ্গীর আলম যেটা বলছিলেন শুরুতে, উনি বলছেন যে কোনো ইনসেনটিভ মেকানিজম করদাতার জন্য আছে কিনা, পাশাপাশি যারা কর আদায় করেন, এই যে স্পট অ্যাসেসমেন্ট ধরেন, এটা তাহলে হয় না কেন, কেন যাচ্ছে না? যেটা বললো যে এটা আমার দায়িত্বের বাইরে, না করলেও যদি চলে আমি কেন যাব? এখন সিস্টেম কি ওইখানে পার্মানেন্ট অফিস করে হবে, না স্পট অ্যাসেসমেন্ট দিয়ে হবে, তারপর আবার এটাকে একটু মনিটর
করতে হবে, যেতে হবে। সুতরাং আমি মনে করি আগ্রহ থাকা আর সিস্টেম দাঁড় করা এবং সেই সিস্টেমের মধ্যে ইনসেনটিভের ব্যবস্থা থাকা, এই তিনের সমন্বয় যদি হয় তাহলেই আমরা কেবল এতক্ষণ যে কথাগুলো বললাম সেই আইন কানুন সবকিছু দিয়ে আমরা বেশি কর আদায় করতে পারবো। কাজে এনবিআর এর আগ্রহ আছে, কিন্তু তার সাথে সাথে তাদের যে স্ট্রাকচার, যে কাজের মাধ্যমে কাঠামোগত যে পরিবর্তন, এর একটা অংশ অটোমেশন। শুধু অটোমেশন দেওয়া হবে না, এই অ্যাসেসমেন্ট লাগবে, লোকের কাছে যাওয়া লাগবে, হয়রানি বন্ধ করা লাগবে। আমি হয়রান হলে আমি যেন ফোন একটা হাতে নিয়ে আমি কোথাও ফোন Right. দিতে পারি, সেই সুযোগ আমার জি, থাকতে জি। হবে। আমার এবং এক মিনিট এই বলার সুযোগ। আর মনে সুযোগ হবে না, আমার হাতে একেবারে সময় শেষ। ডক্টর নাজনীন আহমেদ, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য। একই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি জাহাঙ্গীর আলম আপনাকেও এবং নাসিরউদ্দিন আহমেদ, সাবেক চেয়ারম্যান এনবিআর, আপনাদের তিনজনের মূল্যবান সময় এবং মন্তব্যের জন্য। আমাকে শেষ করতে হচ্ছে অনুষ্ঠান, কাল আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।